তোমাদের সকলকে ভিশন এডুকেশনে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা হলো আমাদের স্ট্যাটিক জিকের কিছু পার্ট। সেই পার্টগুলোকে নিয়ে আলোচনা করব। তো আজকে আমি স্ট্যাটিক জিকের যে কোশ্চেনগুলো আলোচনা করব সেগুলো আমাদের বিগত দিনে কোনো পরীক্ষায় এসেছে, বিশেষ করে পুলিশের পরীক্ষা, সেটা কনস্টেবল হতে পারে, এসআইয়ের হতে পারে, বা আগে যে সার্জেন্টের যে পরীক্ষাগুলো হতো সেই পরীক্ষাগুলোর উপরে এখানে কোশ্চেন কিছু দেয়া হয়েছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব এবং এই কোশ্চেনগুলো যতটা পারবো তোমাদের সঙ্গে আমি একটু ডেসক্রিপটিভ আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো দেখো আজকে বললামই আমি আজকে আমাদের কোন পার্টটা আমরা আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাটিক জিকের পার্ট, এবং সেখানে আমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টও থাকবে, সঙ্গে স্ট্যাটিক পার্টও থাকবে, কারণ স্ট্যাটিক আলোচনা করতে গেলে আমাদের সেখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনও আমাদের এখানে পড়তে হবে। ওকে, যার আজকে আমাদের ফার্স্ট ক্লাস তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ওকে, এবার দেখো আজকে আমি প্রথম যে কোশ্চেনটা শুরু করব জিকের কোশ্চেন, এবং খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। বিশেষ করে আমাদের যে স্ট্যাটিক যে পার্ট সেই পার্টটাও আলোচনা করব, সঙ্গে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করব। তোমরা ভালো করে দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রথম কোশ্চেনটা কি রয়েছে। আমাদের প্রথম কোশ্চেন রয়েছে যে কোন সংস্থা দাদা সাহেব ফালকে পুরস্কার ঘোষণা করেছে বা ঘোষণা করে। যদি আমাদের বলা হয়, এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা আমাদের পিএসসির বেশ কিছু পরীক্ষার কোশ্চেন, এবং তোমাদের দেখবে পুলিশের পরীক্ষাতেও এই কোশ্চেনটা এসেছে কিনা। ভারতের যে দেখো, ভারত সরকারের একটা মিনিস্ট্রি রয়েছে, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি। তো এই ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি আমাদের এই পুরস্কারটা প্রদান করে। অ্যাকচুয়ালি এখানে কোশ্চেনটা করেছে কোন সংস্থা, এখানে কোন মিনিস্ট্রি করেছে সেটা কিন্তু বলেনি, কোন সংস্থা। কারণ ভারতে এটা হলো ভারত সরকারের সবচেয়ে বড় কোনো পুরস্কার। কি পুরস্কার? সিনেমা জগতের সবচেয়ে বড় পুরস্কার। এবং এই দাদা সাহেব ফালকে কে? দাদা সাহেব ফালকে হলো ভারতের যে প্রথম সিনেমা, কি নাম মনে রাখবে, 1913 সালে প্রথম যে সিনেমাটা হয়েছিল রাজা হরিশ্চন্দ্র, সেই সিনেমার পরিচালক ছিলেন এই দাদা সাহেব ফালকে। ওকে, তো ইনি বা এনার নামে ভারত সরকার প্রত্যেক বছর এই পুরস্কারটা দিয়ে থাকে। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে কারা দেয়। তো এখানে দেখো অপশনে ভারত সরকারও আছে, তথ্য সম্প্রচার মন্ত্রক রয়েছে, আর কি রয়েছে, চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। যেটাকে আমাদের যদি কোশ্চেনটা করেছে যেহেতু কোন সংস্থা, তাহলে আমাদের উত্তরটা কি আসবে? এটা উত্তর আসবে, অর্থাৎ সি। তার মানে আমাদের উত্তরটা কোনটা আসবে? সি। সি আনসারটা আমাদের আসবে উত্তর। তার মানে এবার ধরো কখনো কখনো পরীক্ষাতে এরকম কোশ্চেন নাও দিতে পারে, মানে এইটা না দিয়ে এটা দিল যে ভারতে এই পুরস্কারটা কারা প্রদান করে, কোন মিনিস্ট্রি করে, তখন তাহলে উত্তরটা কি আসবে? এটা ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি, যারাই তোমার এই পুরস্কারটা প্রদান করে। আর এখানে আমাদের বলেছে চলচ্চিত্র উৎসব অধিদপ্তর, যাকে আমরা ইংলিশে কি বলি? ডাইরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যাল, যারাই তোমার এই পুরস্কারটা দিয়ে থাকে। আর এটা ভারত সরকারের এটা একটা পুরস্কার। ওকে, আর এই দাদা সাহেব ফালকে পুরস্কার যদি আমাদের কোশ্চেন করে কে পেয়েছে, তাহলে মনে রাখবে সর্বশেষ দাদা সাহেব ফালকে কে পেয়েছে, এটা আমি তোমাদের জন্য এই কোশ্চেনটা দিলাম। তোমরা অবশ্যই কোশ্চেনটা কমেন্ট বক্সে উত্তরটা লিখবে, কোশ্চেনের উত্তরটা, ঠিক আছে? এটা আমি দেখবো তোমরা কমেন্ট বক্সে উত্তরটা করেছো অবশ্যই। এবার আসবো আমরা পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনটা যেটা রয়েছে, এই পরের কোশ্চেনটা আমরা যেটা দিয়েছি এখানে খুব গুরুত্বপূর্ণ। সেটা কি বলেছে? ক্রিকেটে কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাননি। খুব ভালো করে দেখো, তার মানে নর্মাল কোশ্চেনে কি হয়, আমাদের দেয় এই পুরস্কারটা কে পেয়েছে, বাট আমি এখানে দিয়েছি কে পাননি। তার মানে এদের এই আমাদের যে পুরস্কারের মধ্যে খুব ভালো করে দেখো, এদের মধ্যে তার মানে একজন মানুষ আছে যিনি এই পুরস্কারটা পাননি, তার মানে বাদবাকি তিনজন এই পুরস্কারটা পেয়েছে। তাহলে আগে তাদের নামগুলো বলি, কারা এই পুরস্কারটা পেয়েছে। প্রথমত এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, এটার আগে নাম ছিল কি যদি বলি, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। আর এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 91, 92 অর্থাৎ 91, 92-তে চালু হয়েছিল। ঠিক আছে, এটা হলো ভারতীয় খেলাধুলার সর্বোচ্চ পুরস্কার হিসেবে এটাকে আমরা বলে থাকি। তো এই পুরস্কারটা
যদি বলা হয় প্রথম ক্রিকেটার হিসেবে কে পেয়েছে, মনে রাখবে সচিন তেন্ডুলকার পেয়েছে। কবে যদি বলি, আমরা বলি 98-এ এই প্রাইজটা পেয়েছেন কে, সচিন তেন্ডুলকার। সেকেন্ড ক্রিকেটার যদি বলি কে পেয়েছে, তাহলে মনে রাখবে MS ধোনি। ইনি কবে পেয়েছে, তাহলে মনে রাখবে MS ধোনি পেয়েছেন তোমার কবে, 2007 সালে। ওকে। এন্ড থার্ড ক্রিকেটার যদি বলে কে পেয়েছে, বিরাট কোহলি। এই বিরাট কোহলি কবে পেয়েছে, 2018। তার মানে ভারতে যে সমস্ত ক্রিকেটাররা এই ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন, ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন, যদি বলা হয় তাদের নাম কি কি, এই যে 3 জন পেয়েছে ক্রিকেটার যদি বলে। এছাড়া অন্য ফিল্ডের খেলোয়াড়রা তো আরো অনেকেই পেয়েছে, বাট ক্রিকেটার বলে এখনো পর্যন্ত এই 3 জন আমাদের পুরুষ ক্রিকেটার হিসাবে পেয়েছে। এছাড়াও মহিলা ক্রিকেটারও পেয়েছে, আমরা আলোচনায় আসব। আর মনে রাখবে এই ধ্যানচাঁদ নামটা কবে হয়েছে, মেজর ধ্যানচাঁদ, এটা মনে রাখবে আমাদের 2021 সালে এই পুরস্কারের নামটা পরিবর্তন হয়। ঠিক আছে, অর্থাৎ কি, খেলরত্ন থেকে নামটা চেঞ্জ করে ধ্যানচাঁদ নামে, ধ্যানচাঁদ খেলরত্ন নামে এটাকে বলা হয়। আগে যেটা রাজীব গান্ধী খেলরত্ন ছিল, সেটাই এখন 2021-এর পর থেকে হয়ে গেছে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। ওকে, তাহলে আমাদের কোশ্চেনের উত্তরটা তাহলে কোনটা হবে, তাহলে মনে রাখবে উত্তরটা হবে রাহুল দ্রাবিড়। তাহলে কে পাননি এই পুরস্কার এখনো পর্যন্ত, রাহুল দ্রাবিড় এই পুরস্কারটা পাননি। কোন পুরস্কার, এই ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এবার আসবো আমরা পরের কোশ্চেনে। ভালো করে দেখো পরের কোশ্চেনটা আমাদের কি রয়েছে। পরের কোশ্চেনটা বলছে পুলিৎজার পুরস্কার কোন সালে প্রতিষ্ঠিত হয়। প্রথমত এই পুলিৎজার পুরস্কারটা কার নামে দেয়া হয়, মনে রাখবে জোসেফ পুলিৎজার, যার নামে এই পুরস্কারটা দেয়া হয়। এবং এই পুরস্কারটা কারা দেয়, মনে রাখবে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এই পুরস্কারটা দেয়া হয়। এবং কবে চালু হয়েছে এটাই আমাদের কোশ্চেন। তো মনে রাখবে এই পুরস্কারটা চালু হয়েছে, অর্থাৎ বি অপশন, অর্থাৎ 1917 সালে এই পুরস্কারটা আমাদের চালু হয়েছিল। এবং এটা অনেকগুলো ফিল্ডের উপর দেয়া হয়, সাংবাদিকতার অনেকগুলো ভাগ আছে, তার সঙ্গে সাহিত্যের জন্য দেয়া হয়, মিউজিকের জন্য দেয়া হয়, সামাজিক কাজের জন্য দেয়া হয়। বাট কারা দেয় বললাম, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। আর কবে শুরু হয়েছে, 1917 থেকে এই পুরস্কারটা দেয়া হচ্ছে। ওকে, এবার যাব আমরা পরের কোশ্চেনে। নেক্সট দেখো, আমাদের ভিশন এডুকেশনে বেশ কিছু তোমাদের জন্য কোর্স চালু করা হয়েছে এবং তার ভর্তি চলছে। বিশেষ করে আবাসিক যে ব্যাচগুলো, সেই আবাসিক ব্যাচে যারা তোমরা দূরে থাকো বা উত্তরবঙ্গের কোনো স্টুডেন্ট যদি তোমরা হও, বা তোমরা মনে করো যদি দক্ষিণবঙ্গের দূরে কোনো জেলাতে বাস করো, তারা অবশ্যই তোমরা এখানে থেকে পড়াশোনা করতে পারবে, তার ব্যবস্থাও এখানে রয়েছে। এবং যারা লোকালয়ে আশেপাশে বাস করো, তারা যদি মনে করো ক্লাস করে বাড়ি চলে যাবে, তার ব্যবস্থাও এখানে রয়েছে। ওকে, দুটো ব্যবস্থায় আমাদের এখানে রয়েছে। তোমরা অবশ্যই তাড়াতাড়ি এসে এখানে হেল্পলাইন যে নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। নাম্বারগুলো কি রয়েছে, 6297763119, অথবা আরেকটা নাম্বার রয়েছে 8777850545। এই দুটি নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। যাবতীয় ডিটেলস তোমরা এখান থেকে পেয়ে যাবে। ভালো করে দেখো পরের কোশ্চেনটা আমাদের কি রয়েছে, বলছে কোন ভারতীয় মহিলা গায়িকা প্রথম ভারতরত্ন পুরস্কার জিতেছে। এটা তুমি যে কোনো পরীক্ষা যদি লাস্ট 10 ইয়ার্স দেখো ভালো করে, দেখবে বহু পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছে যে প্রথম কোন মহিলা গায়িকা তোমার কি পুরস্কার পেয়েছে, ভারতরত্ন পুরস্কার। ঠিক আছে, তো দেখো এখানে 4 জনের নাম রয়েছে, 4 জন এক একজন সবাই গায়িকা, বিখ্যাত সিঙ্গার। তাহলে আমাদের এখানে বলছে কোন ভারতীয় মহিলা প্রথম ভারতরত্ন পুরস্কার পান। তাহলে আমাদের যদি বলে ভারতরত্ন পুরস্কার কবে চালু হয়েছে, মনে রাখবে 1954, এবং এটা আমাদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান। তাহলে এখানে আমাদের দিয়েছে কোন মহিলা গায়িকা, তাহলে অবশ্যই মনে রাখবে তার নামটা কি, MS শোভালক্ষ্মী। কি নাম বললাম, MS শোভালক্ষ্মী
যিনি তোমার এই পুরস্কারটা প্রথম মহিলা গায়িকা হিসাবে পেয়েছেন। ঠিক আছে, ইনি কে? ইনি মনে রাখবে, ইনি হলো কার্নাটিক মিউজিকের সঙ্গে যুক্ত ছিলেন। কার্নাটিক মিউজিক অর্থাৎ আমাদের দেশের যে সঙ্গীত, সেই সঙ্গীতকে মূলত আমরা দুটো ভাগে ভাঙি। একটাকে আমরা বলি, অর্থাৎ ইন্ডিয়ান যে মিউজিক, এটাকে দুটো ভাগে ভাঙা হয়। একটাকে আমরা কি বলি মনে রাখবে, ক্লাসিক্যাল মিউজিক, আরেকটাকে বলি ফোক মিউজিক। ক্লাসিক্যাল এবং ফোক। ওকে, ফোক মিউজিক বলতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন যে ট্রাইব বা বিভিন্ন স্টেটের যে বিভিন্ন ফোক মানে ট্রাইবরা বাস করি, তাদের প্রত্যেকের নিজস্ব যে গান, যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি, আমাদের এখানকার বাংলা গান। যদি তুমি মহারাষ্ট্রে যাও, সেখানে মারাঠি মিউজিক। ঠিক আছে, যদি তুমি সাউথ ইন্ডিয়ায় যাও, তাদের আলাদা মিউজিক। তো ভারতের প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা মিউজিক। বাট ক্লাসিক্যাল মিউজিক, এই ক্লাসিক্যাল মিউজিক হলো দুটো। একটাকে আমরা বলি মনে রাখবে কার্নাটিক মিউজিক, আরেকটাকে আমরা বলি হিন্দুস্তানি মিউজিক। ঠিক আছে, কার্নাটিক মিউজিক, আরেকটাকে বলছি হিন্দুস্তানি মিউজিক। কোন মিউজিকে? ক্লাসিক্যাল মিউজিকের একটা পার্ট। আর এই কার্নাটিক মিউজিক এটা কোথাকার? ভারতের দক্ষিণে যে রাজ্যগুলো রয়েছে সেখানকার এটা একটা মিউজিক। আর হিন্দুস্তানি মিউজিক যদি বলা হয়, মনে রাখবে নর্থ ইন্ডিয়া অর্থাৎ উত্তর ভারত, আরেকটা হলো মধ্য ভারত বা সেন্ট্রাল ইন্ডিয়া, আরেকটা হচ্ছে পূর্ব ভারত বা ইস্ট ইন্ডিয়া। এই জায়গাগুলোতে আমরা এই হিন্দুস্তানি মিউজিককে পাই। তো এখানে আমাদের কোশ্চেনটা যদি বলে, আরেকটা কোশ্চেন হতে পারে যে এম এস সুব্বালক্ষ্মী কোন মিউজিকের সঙ্গে যুক্ত, তাহলে ইনি হলেন কার্নাটিক মিউজিকের একজন বিখ্যাত গায়িকা। এবার ভালো করে দেখো, এই কোশ্চেনটা অন্যরকমও হতে পারতো। কি, এখানে প্রথম মহিলা গায়িকা না দিয়ে যদি বলতো প্রথম মহিলা ভারতরত্ন কে পেয়েছে, তখন হয়ে যেত কি ইন্দিরা গান্ধী প্রথম ভারতীয় মহিলা যিনি কিনা ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। কবে? 1971-এ তিনি প্রথম ভারতীয় মহিলা হিসাবে ভারতরত্ন পুরস্কার পেয়েছে। কবে বললাম? এখানে লিখে দিলাম। তাহলে ইন্দিরা গান্ধী যদি বলি কবে পেয়েছে, তাহলে মনে রাখবে 1971-এ প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই পুরস্কারটা পেয়েছেন। কিন্তু যেহেতু আমি কোশ্চেন দিয়েছি প্রথম মহিলা গায়িকা, তাই উত্তর হবে এটা। ওকে, এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো আমাদের কি রয়েছে। পরের কোশ্চেনটা বলছে কোন সালে, অর্থাৎ 5 নম্বরে, কোন সালে ভারতরত্ন পুরস্কার শুরু হয়। তার মানে ভারতরত্ন পুরস্কার আমাদের যদি বলে স্টার্ট হয়েছে কবে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই ভারতরত্ন পুরস্কার আমাদের চালু হয়েছে, একটু আগেই বললাম আগে কোশ্চেনটাতে, 1954-তে এটা চালু হয়। দেখো ভারতবর্ষে এটাকে আমরা বলি সর্বোচ্চ নাগরিক সম্মান বা হাই সিভিলিয়ান অনার। তার মানে আমাদের দেশে মনে রাখবে 1 নম্বরে কে আছে? ভারতরত্ন। 2 নম্বরে যদি বলে পদ্মবিভূষণ, 3 নম্বরে যদি বলে পদ্মভূষণ, এবং 4 নম্বরে হলো পদ্মশ্রী। এই 4টে যে পুরস্কার, এই 4টেকে আমরা বলি সর্বোচ্চ নাগরিক সম্মান। ঠিক আছে, 1, 2, 3, 4। এবার পরীক্ষার হলে কখনো কখনো কোশ্চেনগুলো ঘুরিয়ে দেয়। কেমন? তোমাকে কোশ্চেন করতে পারে যে পদ্ম পুরস্কারের মধ্যে দ্বিতীয় কোনটা। দেখো পদ্ম পুরস্কার কি কি, তখন পদ্ম পুরস্কারের মধ্যে যদি বলে এটা, তখন 1, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 3। তাহলে পদ্ম পুরস্কারের মধ্যে দ্বিতীয় কোনটা? পদ্মভূষণ। কিন্তু এবার যদি কোশ্চেন করে ভারতে তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান, তখন দেখো বলে দিচ্ছে না যে পদ্ম পুরস্কার না অন্য কোনো পুরস্কারের মধ্যে, আমরা বলেই দিচ্ছে আমাদের কোশ্চেনে যে ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান কি, তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। তাহলে তৃতীয় বললে তখন এইটা হবে, আর পদ্ম পুরস্কারের মধ্যে বললে এটা তখন দ্বিতীয় হয়ে যাবে। আর মনে রাখবে এই 4টে পুরস্কারই কবে চালু হয়েছে? 1954-তে। ঠিক আছে, তেমনি ভারতরত্ন যদি বলি কবে চালু হয়েছে, তাহলে উত্তরটা কোনটা আসবে? সি আনসার আসবে। অর্থাৎ 1954-এ আমাদের ভারতরত্ন পুরস্কার চালু করা হয়েছিল, সঙ্গে এইগুলোও চালু করা হয়েছিল। এবং মনে রাখবে ভারতরত্ন পুরস্কার কিন্তু
শুধু ভারতীয় লোকেরা যে পায় তা কিন্তু নয়, মানে ভারতের বাইরে তোমার অন্য দেশের নাগরিকরাও কিন্তু পেতে পারে। এই জন্য আমরা এই পুরস্কারটাকে বলি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড হিসাবে বলা হয়ে থাকে। এবার আসবো আমরা পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখো কি রয়েছে। বলছে কোন ক্ষেত্রে অসামান্য কাজের জন্য পুলিৎজার প্রাইজ দেয়া হয়। একটু আগে আমি বললাম পুলিৎজার প্রাইজ সম্বন্ধে কবে চালু হয়েছে। তো এখানে একটা এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমাদের দেখো এই কোশ্চেনটা আমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন বলছি, এটা বহু পরীক্ষায় দেয় পুলিৎজার প্রাইজ কোন বিষয়ের উপর দেয়া হয়, বহু পরীক্ষার কোশ্চেন এটা। তো পুলিৎজার প্রাইজ কবে চালু হয়েছে উল্লেখ করেছি, ডাইরেক্ট আমি এখানে উত্তরটা বলবো। তাহলে আমাদের যদি বলে পুলিৎজার প্রাইজ কোন বিষয়ের উপর দেওয়া হয়, অপশনে আছে বিজ্ঞান প্রযুক্তি, পরিবেশগত অধ্যয়ন, সাহিত্য এবং সাংবাদিকতা এবং আন্তর্জাতিক বোঝাপড়া। অলরেডি বলেছি, তাহলে এটার আনসার কি আসবে, সাহিত্য এবং সাংবাদিকতা বা সাংবাদিকতা। ওকে, লিটারেচার ও জার্নালিজমের জন্য এই পুরস্কারটা প্রদান করা হয়। এবার যাব পরেরটায়। পরের কোশ্চেনটা ভালো করে দেখো কি রয়েছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন এটাও। কি বলেছে দেখো, বলছে 2023 সালে জ্ঞানপীঠ পুরস্কার। প্রথমত জ্ঞানপীঠ পুরস্কার কিসের জন্য দেয়া হয়। দেখো জ্ঞানপীঠ পুরস্কার হলো ভারতবর্ষে যে লিটারেচার যে জগৎ বা সাহিত্য জগৎ, সেই সাহিত্য জগতের সর্বোচ্চ পুরস্কারই হলো জ্ঞানপীঠ। মানে এই পুরস্কারটা ভারত সরকার দেয়। আমাদের দেশের সাহিত্যে প্রচুর পুরস্কার আছে, যেমন সরস্বতী সম্মান, ব্যাস সম্মান, বিহারী পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, তাই না, প্রচুর পুরস্কার। বাট এটা হলো ভারত সরকারের সবচেয়ে বড় কোনো পুরস্কার, তার নাম জ্ঞানপীঠ পুরস্কার। ওকে, এটা যদি বলি আমরা এস্টাবলিশড হয়েছে কবে, তাহলে মনে রাখবে 1961-এ এটা এস্টাবলিশড হয়েছে। কবে, 1961। আর এটা প্রথম দেয়া হয়েছে কবে, ফার্স্ট যদি বলি আমাদের কবে দেয়া হয়েছে প্রথম, তাহলে মনে রাখবে 1965-এ এই পুরস্কারটা দেয়া হয়। এবং প্রথম বছর কে পেয়েছে, তার নামটা মনে রাখবে, জি শঙ্কর কুরুপ, যিনি তোমার প্রথম এই পুরস্কার পেয়েছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কারণে অনেক পরীক্ষায় এই ধরনের নামটা বলে দেয়, দিয়ে নামটা বলে কোশ্চেনটা করছে ইনি কোন ভাষার জন্য এই পুরস্কার পেয়েছে। তো খুব ভালো করে মনে রাখবে, ইনি হলেন মালায়ালাম ভাষার জন্য এই পুরস্কারটা পেয়েছেন। কোন ভাষা বললাম, মালায়ালাম ভাষার জন্য এই পুরস্কারটা ওনাকে দেয়া হয়েছিল। ওকে, কোন ভাষা, মালায়ালাম। এছাড়াও যদি এই পুরস্কারটাই প্রথম বাঙালি যদি বলে কে পেয়েছে, ঠিক পরের বছর অর্থাৎ 1966-এ কে পেয়েছিলেন, যদি বলা হয় গণদেবতা বইটার জন্য কে পেয়েছেন। আমাদের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, যে আমাদের যদি বলা হয় এই পুরস্কারটা 1966 সালে প্রথম বাংলা সাহিত্যের জন্য, বা বলতে পারো অ্যাকচুয়ালি এই পুরস্কারটা যখন চালু হয় তখন প্রথম দিকে আমাদের একটা কোনো নির্দিষ্ট বুক বা বইয়ের উপরে বেস করে এই পুরস্কার দেওয়া হতো, হয়েছে। কিন্তু বর্তমানে এই পুরস্কারটা হয়ে গেছে লাইফ টাইম, মানে তুমি সারা জীবনে যা যা কাজ করবে সাহিত্য নিয়ে, সেই কাজের উপর এই পুরস্কারটা দেওয়া হয়। তো 1966-তে এই পুরস্কারটা আমাদের কে পেয়েছে, মনে রাখবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। ওকে, ব্যানার্জি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যিনি তোমার এই পুরস্কারটা পেয়েছেন। ওকে, কবে, 1966। কোন বইটার জন্য, বইটার নাম হলো গণদেবতা। এই বইটার জন্য তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। ওকে, এরকম প্রথম মহিলা যদি বলে কে পেয়েছে, দেখবে তোমাদের এই বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনটা দেয়, কখনো প্রথম মহিলা হিসেবে কে পেয়েছে এরকম কোশ্চেন হতে পারে, আবার এরকমও দিতে পারে কিনা তার বইটার নাম বলে দেয়, দিয়ে বলে এর রাইটার কে। তো প্রথম মহিলা যদি বলি কে পেয়েছে, তাহলে মনে রাখবে 1976-এ আশাপূর্ণা দেবী, যিনি এই পুরস্কারটা পেয়েছিল। আর বইটার নাম কি ছিল, বইটার নাম মনে রাখবে প্রথম প্রতিশ্রুতি বলে এই যে বইটা,
এই বইটার জন্য তাকে এই প্রাইজটা দেওয়া হয়েছে। অনেক পরীক্ষায় তোমাদের পুলিশের পরীক্ষাতেও কোশ্চেনটা এসেছে যে প্রথম প্রতিশ্রুতি কার লেখা, তাহলে আশাপূর্ণা দেবী এই বইটার জন্য পেয়েছে। যাই হোক, তো এই যে জ্ঞানপীঠ পুরস্কার, এই জ্ঞানপীঠ পুরস্কার আমাদের বলেছে লাস্ট কে পেয়েছে, 2023টাই লেটেস্ট। তো এখানে দেখো আমাদের যদি বলা হয় এই দামোদর মৌর্য ইনি পেয়েছিলেন 2022-এ। দামোদর মৌর্য কোন ভাষা? কোঙ্কানি ভাষা। আর নীলামণি ফুকান ইনি পেয়েছে 2021-এ। ইনি পেয়েছে কোন ভাষা যদি বলা হয়, তাহলে মনে রাখবে অসমীয়া ভাষার জন্য তাকে এই প্রাইজটা দেওয়া হয়েছে। তো 2023-এ অ্যাকচুয়ালি দুজন পেয়েছে, একজন হলো গুলজার পেয়েছে, আমি এখানে একটাই নাম দিয়েছি, তার মানে আমার এই কোশ্চেনের উত্তরটা কি হবে? গুলজার, যিনি তোমার এই পুরস্কারটা পেয়েছেন। এবং ইনি কোন ভাষার জন্য পেয়েছে? ভাষাটা মনে রাখবে উর্দুর জন্য তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে, উর্দু ভাষার জন্য। আরেকজন কে পেয়েছে? আরেকজনের নাম আমি মুখে বলছি, রাম ভদ্রাচার্য। তাহলে 2023-এ আমাদের লাস্ট এই পুরস্কারটা কে পেয়েছে? দুজন পেয়েছে, একটা রাম ভদ্রাচার্য, আরেকজনের নাম কি? গুলজার। এরা দুজন তোমার এই পুরস্কারটা পেয়েছে। কোন পুরস্কার? জ্ঞানপীঠ পুরস্কার। ওকে, এবার যাব আমরা পরের কোশ্চেনে। এবার দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, নিচের কোন অসামান্য অবদানের জন্য শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয়? তাহলে এই এটা আমাদের বহু পরীক্ষায় পাবে, জানতে চাই পুরস্কারটা কোন বিষয়ের জন্য দেওয়া হয়, যেটা আমি এখানে কোশ্চেনে দিয়েছি। তাহলে প্রথমত শান্তি স্বরূপ ভাটনাগর প্রাইজ কারা দেয়? মনে রাখবে CSIR। CSIR এর পুরো নাম কাউন্সিল, অর্থাৎ যদি বলা হয় এই যে সংস্থাটা, এই সংস্থাটা যদি বলা হয় কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, যারা এই সংগঠনটা 1942-এ তৈরি হয়। এই সংগঠনটাই এই পুরস্কারটা প্রদান করে। আর এই সংগঠনের যিনি প্রাক্তন প্রধান ছিলেন এই শান্তিস্বরূপ ভাটনাগর, এটা একটা লোকের নাম, ব্যক্তির নাম। তো তিনি ছিলেন এই সংস্থার প্রাক্তন প্রধান। তো তারই নামে এই পুরস্কারটা যদি বলা হয় কবে চালু হয়েছে, 1958 সালে এই পুরস্কারটা চালু হয়। কোন পুরস্কার? শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কারটা চালু হয়। তাহলে এবার যদি আমাদের কোশ্চেন করে, কোশ্চেনটা করেছে কোন বিষয়ের উপর দেয়া হয়, তাহলে মনে রাখবে বিষয়টা হলো বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য আমাদের এই পুরস্কারটা কি হয়? প্রদান করা হয়ে থাকে। আর কারা দেয় বললাম? CSIR। কবে শুরু হয়েছে? এবার অ্যাকচুয়ালি বিজ্ঞানের এর অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে, সেটা জীবন বিজ্ঞান আছে, পদার্থ বিদ্যা রয়েছে, রসায়ন বিদ্যা রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে বা অঙ্ক রয়েছে। বাট আমরা এক কথা এখানে এই জন্য উল্লেখ করলাম বিজ্ঞান ও প্রযুক্তির জন্য এই পুরস্কারটা দেয়া হয়। ওকে, এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা আমাদের কি বলেছে দেখো, খুব এটা অলরেডি আমি তার কিছুটা অংশ বলেছি, আশা করি তোমরা পারবে। বলেছে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান কি? মানে যেটা সামরিক নয়। তাহলে একটু আগেই বলেছিলাম, তাহলে 1 নম্বরে এটা, 2 নম্বরে যদি আমাদের বলা হয় 2 নম্বরে এটা, 3 নম্বরে এটা, আর 4 নম্বরে হলো এটা। তাহলে আমাদের যদি কোশ্চেন করে তৃতীয় বলেছে, তাহলে তৃতীয়র আনসারটা কোনটা হবে? পদ্মভূষণ এই পুরস্কারটা। ওকে, আর আরেকটা জিনিস বলে দিই, এখানে যদি বলে এই 4টেই কবে চালু হয়েছে, রিপিট হলো একবার তোমাদের জন্য, মনে রাখবে 1954 সালে এই 4টে পুরস্কারই আমাদের চালু হয়েছিল। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, কোন ভারতীয় মহিলা ক্রিকেটার প্রথম ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার জিতেছেন? তাহলে একটু আগে আমি প্রথম যে কোশ্চেনটা করেছিলাম সেটা হলো এদের মধ্যে কোন ক্রিকেটার পাননি, সেখানে পুরুষ ক্রিকেটারদের নাম ছিল। এবার যেটা আমি বলছি তোমার এখানে কিনা মহিলা ক্রিকেটার। দেখো আমি বলছি ভারতের যে সমস্ত ক্রিকেটাররা অনেকেই পেয়েছে এই পুরস্কার, কিন্তু মহিলা ক্রিকেটার হিসেবে যদি বলি প্রথম কে পেয়েছে,
সেটাই এখানে কোশ্চেনটা আছে। তো প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে কে পেয়েছে? মনে রাখবে মিতালি রাজ। কত সালে? সালটা হলো 2021। 2021 সালে অনেকেই এই পুরস্কার পেয়েছে, যেমন ফুটবলার হিসাবে কে পেয়েছে? সুনীল ছেত্রী। তো মহিলা ক্রিকেটার হিসাবে এই খেলরত্ন, ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কে পেয়েছেন? তাহলে মনে রাখবে মিতালি রাজ, যিনি ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার। ঠিক আছে? এবার দেখো আমাদের এখানে অর্থাৎ ভিশন এডুকেশনে বেশ কিছু তোমার প্র্যাকটিস ব্যাচের, ভিশন এডুকেশনে তুমি দেখো এখানে যে প্র্যাকটিস ব্যাচ সঙ্গে যদি বলা হয় রিভিশন ব্যাচ, খুব ভালো করে দেখো এখানে ভর্তি চলছে। যদি তোমাদের মনে হয় যে প্র্যাকটিস ব্যাচ এবং রিভিশন ব্যাচে তোমরা অ্যাডমিশন নেবে, তাহলে অতি সত্বরই তোমরা যোগাযোগ করতে পারো। কোন নাম্বারে? এই যে এখানে হেল্পলাইন নাম্বার দেয়া আছে, অবশ্যই যতটা তাড়াতাড়ি হয় এখানে যোগাযোগ করো এই নাম্বারে, তাহলে তোমাদেরকে ভর্তি সংক্রান্ত যাবতীয় যে ইনফরমেশন সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। কি কি বললাম? প্র্যাকটিস ব্যাচ সঙ্গে রিভিশন ব্যাচে অ্যাডমিশন। ওকে, এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা কি বলেছে? কোন দেশ 2023 সালে পুরুষদের হকি বিশ্বকাপ জিতেছে? দেখো পুরুষদের যদি হকি বিশ্বকাপ যদি বলি আমরা, কবে চালু হয়েছে? এটা স্টার্ট হয়েছে, মানে হকি যে ওয়ার্ল্ড কাপ এটা স্টার্ট হয়েছিল কবে? 1971-এ এটা আমাদের চালু হয়। কবে? 1971-এ এটা চালু হয়। ঠিক আছে? এবং এই খেলাটা এখন বর্তমানে 4 বছর অন্তর করে হয়, বাট শুরুতে এটা কিন্তু 2 বছর অন্তর হতো। মানে 71-এ হয়েছে, তারপর 73-এ হয়েছে, তারপরে 75-এ হয়েছে, তারপরে 78-এ হয়েছে, তারপর থেকে এটা প্রতি 4 বছর অন্তর এখন অনুষ্ঠিত হয়ে চলছে। এবং মাঝে মধ্যে হয়তো দেখবে তোমরা 3 বছর পরও হয়েছে, হয়তো সেটা কোনো কারণে হোক, বাট বর্তমানে যদি বলি এটা আমাদের নর্মালি 4 বছর অন্তর করে অনুষ্ঠিত হয়। তো এই যে হকি বিশ্বকাপ, এই হকি বিশ্বকাপ আমাদের শুরু হলো 71-এ। তাহলে এখানে কোশ্চেনটা হয়েছে লেটেস্ট যে হকি বিশ্বকাপ, মানে 2023-এ যে হকি ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে, সেখানে উইনার টিম কারা ছিল? তাহলে মনে রাখবে জার্মানি। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা বলেছে হকি বিশ্বকাপ কারা জিতেছে। আর যদি বলা হয় রানার্স টিম কারা ছিল, তাহলে মনে রাখবে কারা? বেলজিয়াম। এবার যদি কোশ্চেন করে পরবর্তী হকি বিশ্বকাপ যদি বলা হয় আমাদের কোথায় হবে, দুটো শহরে হবে, একটা হলো ওয়ার্ড বেলজিয়ামের, আর সেকেন্ডটা হলো অ্যামস্টেলভিন। ওকে, তাহলে আমাদের যদি বলা হয় তাহলে এই যে আগামী যে বিশ্বকাপ যেটা অনুষ্ঠিত হবে, সেই আগামী বিশ্বকাপ আমাদের কোথায় হবে বললাম? তাহলে এই দুটো শহরে অনুষ্ঠিত হবে। শহর দুটোর নাম আমি এখানে উল্লেখ করেছি, একটা হচ্ছে ওয়ার্ফ, একটা হচ্ছে অ্যামস্টেলভিন। এই দুটো শহরে অনুষ্ঠিত হবে। ওকে, কবে? 2026-এ পরবর্তী যে হকি বিশ্বকাপ এটা এই দুটো শহরে অনুষ্ঠিত হবে। ঠিক আছে? আর আমাদের লাস্ট অর্থাৎ 2023-এ যে হকি বিশ্বকাপের কথা এখানে উল্লেখ করেছি, এই 2023-এর হকি বিশ্বকাপ কোথায় হয়েছে? মনে রাখবে উড়িষ্যাতে হয়েছে। উড়িষ্যার দুটো শহরে হয়েছে, একটা হচ্ছে ভুবনেশ্বর, আরেকটার নাম মনে রাখবে রাউরকেল্লা। তো এই দুটো শহরে আমাদের এই পুরুষদের হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কবে? 2023 সালে। ঠিক আছে? এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা ভালো করে দেখো, বলছে সুলতান আজলান শাহ কাপ। খুব গুরুত্বপূর্ণ, বহু পরীক্ষার বিসিএস এর কোশ্চেন, এবং তোমাদেরও এসেছে এই কোশ্চেনটা।
বলছে সুলতান আজলান শাহ কাপ নিচের কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তাহলে প্রথমত সুলতান আজলান শাহ কে? ইনি একজন সুলতান, নামটা শুনেই বুঝতে পারছো। ওকে, মালয়েশিয়ার একজন সুলতান। তো তার নামে প্রতি বছর মালয়েশিয়ার ইপো বলে একটি জায়গা, যেখানে এই খেলাটা অনুষ্ঠিত হয়। তো এটা কোন খেলার সঙ্গে যুক্ত? আমাদের হকি খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, এটা প্রতি বছরই এই খেলাটা অনুষ্ঠিত হয়। তো এটা আমাদের যদি বলি স্টার্ট হয়েছিল কবে বা শুরু হয়েছিল কবে, তাহলে মনে রাখবে 1983 সালে আমাদের এই খেলাটা প্রথম শুরু হয়। এবং এটা কোথায় হয়? এবং মনে রাখবে এটা প্রতি বছর বললাম কোথায় হয়? মালয়েশিয়ার ইপোতে অনুষ্ঠিত হয়। এবং এটাই এবছরে অনুষ্ঠিত হয়েছে। এবছরে তোমরা গেস করতে পারো এবছরে কারা জিতেছে। যদি বলা হয় উইনার টিম, তাহলে মনে রাখবে জাপান, উইনার টিম হবে জাপান। এবং রানার্স টিম যদি বলা হয় তাহলে মনে রাখবে পাকিস্তান। ঠিক আছে, এটা কি 2024-এ এই যে টুর্নামেন্টটা হয়েছে সেই টুর্নামেন্টের রেজাল্ট। খেলাটার নাম কি? সুলতান আজলান শাহ কাপ। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। বলছে ভারতীয়, বলছে আচ্ছা এই কোশ্চেনে অপশনগুলো একটু হয়তো কোনো কারণে হোক বাদ চলে গেছে, যাই হোক আমি বলে দিচ্ছি। ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? খুব গুরুত্বপূর্ণ। দেখো আমাদের অলিম্পিক গেমস, নর্মালি অলিম্পিক গেমস দুটো টাইপের হয়, বা বলতে পারো দু রকমের খেলা হয়। যদি আমরা বলি, একটাকে আমরা বলি টিম ইভেন্ট, মানে যেখানে দল হিসাবে থাকে, যেমন হকি, যেমন ফুটবল, এই ধরনের যে খেলাগুলো। আরেকটা হয় পার্সোনাল ইভেন্ট, পার্সোনাল ব্যক্তিগত বিভাগে মানে 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, তারপরে তোমার বক্সিং, তারপরে তোমার কুস্তি, এই যে খেলাগুলো সেগুলোকে আমরা বলি ব্যক্তিগত বিভাগে। তারপরে জ্যাভলিন থ্রো, যেমন এই বছরে নীরজ চোপড়া অলিম্পিক গেমসে জ্যাভলিনে কি পেয়েছে? সিলভার পেয়েছে। তো আমাদের এই যে অলিম্পিক গেমসে প্রথম বলছে মহিলা পদক কে পেয়েছে। তো দেখো যদি বলা হয় কে পেয়েছে, তাহলে মনে রাখবে তার নামটা আগে বলি, কার্নাম মালেশ্বরী। কি নাম? কার্নাম মালেশ্বরী, যিনি কিনা প্রথম কোন ভারতীয় মহিলা। ইনি 2000 সালে একটা অলিম্পিক হয়েছিল, 2000 সালে কোথায় হয়েছিল? অস্ট্রেলিয়ার সিডনিতে এই অলিম্পিকটা অনুষ্ঠিত হয়েছিল। কোন শহর? সিডনিতে। যেখানে এই অলিম্পিকটা অনুষ্ঠিত হয় সেখানে ইনি প্রথম কোন ভারতীয় মহিলা খেলোয়াড় হিসেবে কি জিতেছিল? মনে রাখবে ব্রোঞ্জ। কি জিতেছিল? ব্রোঞ্জ। আর এই কার্নাম মালেশ্বরী কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে মনে রাখবে ওয়েট লিফটিং, বাংলায় যাকে আমরা কি বলি? ভারোত্তোলন, ওয়েট লিফটিং এর সঙ্গে যুক্ত। তো ইনি হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক গেমসে কি মেডেল জিতেছিল? ব্রোঞ্জ মেডেল বা প্রথম মেডেল। ওকে, যেটাই প্রথম মেডেল সেটাই ব্রোঞ্জ মেডেল। আর কোন অলিম্পিকে? 2000 সালে সিডনি অলিম্পিকে। আর ইনি কোন খেলা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেক পরীক্ষার কোশ্চেন। ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? ঠিক আছে, ইনি হলেন ওয়েট লিফটিং এর সঙ্গে যুক্ত, বা যদি বলা হয় ভারোত্তোলন। পরেরটা দেখো, কোন দেশ 4 বার তোমার হকিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে? দেখো আমাদের যদি কোশ্চেন করে কোন দেশ হকিতে 4 বার বিশ্ব চ্যাম্পিয়ন, অবশ্যই আমরা এটা উল্লেখ করব। হকিতে 4 বার যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তো হকি ওয়ার্ল্ড কাপ আমরা যদি একটু আগেই বললাম, আমি তোমাদেরকে বললাম এটা কবে চালু হয়েছিল? 71-এ হকি ওয়ার্ল্ড কাপ প্রথম শুরু হয়। মানে এখনো পর্যন্ত সবচেয়ে বেশিবার যদি বলা হয় আমাদের এই হকি ওয়ার্ল্ড কাপ কারা জিতেছে? মনে রাখবে পাকিস্তান জিতেছে। কারা জিতেছে? পাকিস্তান। এবং এই পাকিস্তান সবচেয়ে বেশিবার হকিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। কতবার বললাম? এখানে দেয়া আছে 4 বার। ঠিক আছে, আর প্রথম যে হকি ওয়ার্ল্ড কাপটা হয়েছিল 71-এ, সেটাই কিন্তু পাকিস্তান জিতেছিল। ঠিক আছে, আর ভারত যদি বলি কবে জিতেছে ইন্ডিয়া হকি বিশ্বকাপ, তাহলে মনে রাখবে 1975-এ ইন্ডিয়া প্রথম
হকি বিশ্বকাপ জয়লাভ করে। আর সবচেয়ে বেশি যদি বলে পাকিস্তান তোমার জয়লাভ করেছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলছে চারমিনার। দেখো তাহলে আমাদের যদি কোশ্চেন করে চারমিনার, চারমিনার যদি বলা হয় প্রথমত কোথায় অবস্থিত, তাহলে মনে রাখবে চারমিনার যদি বলা হয় হায়দ্রাবাদে, চারমিনার হলো হায়দ্রাবাদে অবস্থিত। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন হয়, এটা যেমন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তুমি পাবে ফেমাস সাইট বলে দেখবে একটা অপশন থাকে, সেখান থেকে আমাদের এই কোশ্চেনটা দেয়। তো আরেকটা কোশ্চেন এখান থেকে আসতে পারে, সেটা হলো হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত। তো অবশ্যই মনে রাখবে হায়দ্রাবাদ হলো মুসি নদীর তীরে অবস্থিত। আর চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো আমাদের কি রয়েছে। পরের কোশ্চেনটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি কোথায় অবস্থিত। যেটা দেখবে কোভিড এর সময় এই ইনস্টিটিউটের নাম আমরা কিন্তু খুব পড়েছি, আইসিএমআর, আরেকটা হলো এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। তো এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি যদি বলা হয় এর লোকেশন কোথায়, মনে রাখবে পুনে, অর্থাৎ মহারাষ্ট্রে পুনেতে এটা অবস্থিত। পরের কোশ্চেন দেখো যাব এনএসডি, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট। দুটো কোশ্চেন খুব ভালো করে মনে রাখবে, একটা এনএসডি এস্টাবলিশমেন্ট ইয়ার, আরেকটা হলো এফটিআইআই এদের হেডকোয়ার্টার। এই দুটো কোশ্চেন আমাদের কিন্তু বহু পরীক্ষায় এসেছে, তো আমি সেটা একটু আলোচনা করি। প্রথমত এনএসডি, এনএসডি বলতে কি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা। এখানে আমাদের কি কাজ হয়, অর্থাৎ ড্রামার সঙ্গে যারা যুক্ত, বা বলতে পারো এখানে ড্রামার যে বা অভিনয়, সেই অভিনয়ের প্রশিক্ষণটা কারা দিয়ে থাকে, এনএসডি থেকে দেওয়া হয়। তো প্রথমত এনএসডি কবে তৈরি হয়েছে, তাহলে মনে রাখবে এনএসডি তৈরি হয়েছে 1959-এ এনএসডি তৈরি হয়। এনএসডির হেডকোয়ার্টার যদি বলা হয়, এনএসডির হেডকোয়ার্টার মনে রাখবে নিউ দিল্লি। ওকে, এনএসডির হেডকোয়ার্টার নিউ দিল্লি। এরা হলো ভারতবর্ষে অভিনয়ের, এটা একটা স্কুল যেখানে অভিনয় শেখানো হয়। তো এটা তৈরি হয়েছে 59, হেডকোয়ার্টার নিউ দিল্লি। আর এই মুহূর্তে যদি বলা হয় এর চেয়ারম্যান কে আছে এনএসডি, তাহলে মনে রাখবে পরেশ রাওয়াল, ইনি হলেন এখানকার বর্তমান চেয়ারম্যান। আরেকটা অর্গানাইজেশনের নাম বললাম, উল্লেখ করি, সেটা হলো এফটিআইআই, খুব গুরুত্বপূর্ণ, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এটি কবে তৈরি হয়েছে, এটা 1960-তে। এদের হেডকোয়ার্টারটা বহু পরীক্ষার কোশ্চেন, খুব ভালো করে মাথায় রাখবে, পুনে। এদের হেডকোয়ার্টার কোথায় বললাম, পুনে। এটা কিন্তু বহু পরীক্ষায় এসেছে, ঠিক আছে। তাহলে আমাদের যদি কোশ্চেন করে, তাহলে এনএসডির এস্টাবলিশমেন্ট ইয়ার বললাম, হেডকোয়ার্টার, এদের চেয়ারম্যান বললাম। এফটিআই কবে তৈরি হয়েছে, 1960, হেডকোয়ার্টার কোথায়, পুনে। কাদের, এফটিআইআই। ওকে, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, সাহিত্য একাডেমি। সাহিত্য একাডেমির কাজ কি, ভারতবর্ষের যে লিটারেচার, যে একটা ইন্ডাস্ট্রি বলতে পারো, বা সাহিত্য যে জগৎ, সেই জগৎটাকে নিয়ন্ত্রণ করে কারা, এই অর্গানাইজেশন সাহিত্য একাডেমি। অর্থাৎ এরা ভারতবর্ষের যে বিভিন্ন ভাষা, যে সাহিত্য, বর্তমানে এরা প্রায় 24খানা ভাষাতে পুরস্কার প্রদান করে। বেশ কিছু পুরস্কারও এরা দিয়ে থাকে, যেমন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি ফেলোশিপ, ওকে, সাহিত্য একাডেমি যুবা প্রাইজ, এরকম বেশ কিছু পুরস্কার এরা দিয়ে থাকে। তো এই অর্গানাইজেশনটা আমাদের যদি বলে কবে তৈরি হয়েছে, তাহলে মনে রাখবে এটা তৈরি হয়েছে কবে, 1954 বা 1954 সালে এই সংগঠনটা তৈরি হয়। আর এদের কাজ কি, ভারতে সাহিত্য জগতের উপরে এই সংগঠনটা তোমার কাজ করে। আর এই সংগঠনের হেডকোয়ার্টার কোথায়, মনে রাখবে নিউ দিল্লিতে এদের সদর দপ্তর। পরেরটা দেখো, পরেরটা আমাদের কি বলেছে এখানে, বলছে বৈশাখী উৎসব। কি বলেছে, বৈশাখী উৎসব। বৈশাখী উৎসব কোথায় পালন করা হয়, প্রথমত এই বৈশাখী উৎসব পালন করা হয় পাঞ্জাবে। কোন সময় পালন করা হয়, মনে রাখবে এপ্রিল মাসে এটাকে আমাদের পালন করা হয়। এবং এই বৈশাখী উৎসব কিন্তু পাঞ্জাবের একটা গুরুত্বপূর্ণ উৎসব। এছাড়াও আমরা পড়ি পাঞ্জাবের বেশ দুটো নৃত্য আছে, একটা যেমন
কি নাম? একটাকে যেমন আমরা বলি গিদ্ধা, আরেকটাকে বলি ভাংড়া। তো ভাংড়া হলো পুরুষরা নৃত্য করে এবং গিদ্ধা হলো মহিলারা নৃত্যটা করে থাকে। আর বৈশাখী হলো পাঞ্জাবের একটা গুরুত্বপূর্ণ উৎসব হিসাবে এটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, পরেরটা দেখো কি বলেছে, ভারতে ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটা? তাহলে আমাদের দেশে ক্রীড়া প্রশিক্ষক বলতে যাদেরকে আমরা কোচ বলি, তো ভারতে খেলাধুলার বেশ কিছু পুরস্কার রয়েছে। যেমন এখানে যে খেলরত্ন কবে চালু হয়েছে বলেছি, 91, 92 একবার বলেছিলাম, আজকেই বলা হয়েছে এই ভিডিওতে প্রথম দিকে। অর্জুন পুরস্কার কবে চালু হয়েছে? 1961। আর দ্রোণাচার্য কবে চালু হয়েছে? 1985, 1985-তে এটা চালু হয়। ভালো করে দেখো, অ্যাকচুয়ালি অর্জুন যখন চালু হয় 61-এ, অর্জুনই ছিল কিন্তু আমাদের দেশে খেলাধুলার সর্বোচ্চ পুরস্কার 61-এ। তখন কিন্তু খেলরত্ন ছিল না, কিন্তু যখন খেলরত্ন 91-92-তে চালু করা হলো খেলরত্ন পুরস্কার, তখন কিন্তু অর্জুন হয়ে গেল আমাদের দেশে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার অর্থাৎ খেলাধুলা, আর প্রথম হয়ে গেল খেলরত্ন। বাট এখানে কোশ্চেনটা করেছে ক্রীড়া প্রশিক্ষকদের জন্য। তো ক্রীড়া প্রশিক্ষকদের জন্য যদি বলা হয় তাহলে অবশ্যই মনে রাখবে দ্রোণাচার্য পুরস্কার। আর এই দ্রোণাচার্য পুরস্কার কবে চালু হয়েছে? 1985-তে এই পুরস্কারটা চালু হয়েছে। আর এই পুরস্কারটা কারা পাবে? ভারতীয় অর্থাৎ যে সমস্ত কোচ, তারাই একমাত্র তোমার এই দ্রোণাচার্য পুরস্কার পেতে পারে। ঠিক আছে, এদের প্রাইস মানি কত? 15 লাখ টাকা। অর্জুনের প্রাইস মানি কত? 15 লাখ টাকা। আর খেলরত্নের যদি বলা হয় এটা 25 লাখ টাকা বর্তমানে এর পুরস্কার হিসাবে প্রদান করা হয়। ঠিক আছে, তো এক বছরে বহু ব্যক্তি এই দ্রোণাচার্য পুরস্কার আমাদের কিন্তু পেয়ে থাকে। যেমন অর্জুন পুরস্কার অনেকজনকে দেওয়া হয়, তেমনি খেলরত্নটাও এটা কিন্তু বেশি একজন দেয়া হয় না, যেহেতু এটা সর্বোচ্চ পুরস্কার। তাহলে আমাদের এই খেলরত্ন পুরস্কার যদি বলি সর্বশেষ কারা পেয়েছে যদি বলা হয়, তাহলে এই কোশ্চেনের উত্তরটা অর্থাৎ আমাদের এই যে খেলরত্ন পুরস্কার, এই খেলরত্ন পুরস্কার সর্বশেষ দুজন খেলোয়াড় পেয়েছে। ঠিক আছে, তারা হলো ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। একজনের নাম হলো সাত্বিক সাইরাজ, কি নাম বললাম? সাত্বিক সাইরাজ। আরেকজনের নাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি দেখতে চাই। ঠিক আছে, আমি কি বললাম? দুজন ব্যাডমিন্টন খেলোয়াড় পেয়েছে, যাদের মধ্যে একজন হলো সাত্বিক সাইরাজ, আরেকজনের নাম কি এটা তোমরা কমেন্ট করবে। ওকে, আমি দুটো কোশ্চেন তোমাদেরকে ছেড়ে দিলাম, দুটো কোশ্চেনের উত্তর আমি কমেন্ট বক্সে দেখতে চাই। তো এই হলো আজকে আমার ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক কমেন্ট। সকলে ভালো থেকো, বাই টাটা।